এলাকার লোকজন, আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে আক্রমণকারীদের অনেককে ধরে বেধড়ক পিটিয়েছে এবং শেষ পর্যন্ত শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্তত 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে 2 জনের নিথর দেহ দেখা গেছে, এরকম দৃশ্য আমরা দেখেছি। তাদেরকে বেধড়ক পেটানো হচ্ছে, তারা যারা পেটাচ্ছে তাদেরকে বাপ ডাকতেও ছাড়ছে না, এরকম অবস্থা। এবং বেশ কয়েকজনকে ধরে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এমন ভিডিও চিত্রও দেখেছি। তারা বলার চেষ্টা করেছে তারা ভুল করে এসেছে, মিথ্যা প্রলোভনে এসেছে, তাদেরকে যেন ক্ষমা করে দেয়া হয়। গাজীপুরের বোর্ড বাজার থেকে একজন সুঠামদেহী তরুণ গিয়েছিলেন, যিনি ধরা খেয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় তার কণ্ঠ থেকে শুনতে পেলাম তিনি স্বীকার করছেন যে তিনি ভুল করে এসেছেন, তাকে ভুল বুঝিয়ে আনা হয়েছে এবং সমন্বয়ক শাহাদাতের নাম তিনি বলেছেন। শাহাদাত নামের একজন সমন্বয়ক, গাজীপুরের সমন্বয়ক, তিনি তাদেরকে আকম মোজাম্মেলের বাড়িতে পিকনিক হবে, পিকনিক খেতে যাব সবাই, এমনটা বলে তাদেরকে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে আক্রমণ সাজিয়েছেন, এমন কথা তার মুখ থেকে শোনা গেছে। গাজীপুরে সদর হাসপাতালে অন্তত 15 থেকে 20 জনকে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী, অসংখ্য সেনাবাহিনী সেখানে আহতদের উদ্ধার কাজে তাদেরকে লিপ্ত থাকতে দেখা গেছে। সেনাবাহিনী ব্যাপারটা যেন না বাড়ে সেই চেষ্টা করেছেন। সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমরা দেখব। কিন্তু গাজীপুরে যে ঘটনাটা ঘটল মবের ধারাবাহিকতায়, 32 নম্বর ভাঙার ধারাবাহিকতায় গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে হামলা করা হলো। গাজীপুরে আকম মোজাম্মেলের যে প্রভাব, সেই প্রভাব হয়তো ছাত্র সমন্বয়করা টের পায়নি, যার কারণে তাদেরকে এরকম বিপদে পড়তে হয়েছে। তারা যখন বেধড়ক পিটুনি খেয়েছে তখন সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিলেন যে আজকেই আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন হবে, আমরা আসছি। তারা যাবেন, তারা গিয়ে আবার নতুন কি পরিস্থিতি তৈরি করবেন সেটা দেখার অপেক্ষায় আমরা। তবে দেশ কি ক্রমে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে যে ঘটনা, ভয়ানক ঘটনা, আজকে সারা রাত এই ঘটনা সবাইকে জাগিয়ে রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি, ভিডিও ফুটেজ আসছে নানা মাধ্যমে, বিভিন্ন জন বিভিন্ন রকমের আলোচনা করছেন। বৈষম্য বিরোধী ছাত্রদের মাঝেও নানা রকমের আলোচনা হচ্ছে। এই ভিডিওটা যখন করছি রাত 4:15টার দিকে, তখন পর্যন্ত এই ব্যাপারে সার্জিস আলমের পোস্টই আমার চোখে পড়েছে। অন্য সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের পোস্ট এখন পর্যন্ত চোখে পড়েনি। হয়তো তারা সময় নিচ্ছেন কিংবা তারা হয়তো সার্জিসের মতো এত আবেগপ্রবণ হয়ে পোস্ট দিতে চাননি। 32 নম্বরে যে হামলার ঘটনা ঘটলো এবং তার ধারাবাহিকতায় সারা দেশে যে হামলার ঘটনা ঘটলো, সেটাকে যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে আজকের এই ঘটনা ঘটতো না বলে অনেকে মনে করছেন, অনেকে লেখালেখি শুরু করেছেন। কারণ 32 নম্বরে যে মব তৈরি করা হয়েছে সেই মবকে সরকার প্রশ্রয় দিয়েছে, সরকারের প্রশ্রয়ে সেই মব হয়েছে। সেখানে বুলডোজার এসেছে, সরকারি কোনো একজন কর্মকর্তা সেই বুলডোজার সাপ্লাই দিয়েছেন বলে এই মবের যিনি ডাক দিয়েছিলেন তিনি স্বীকার করেছেন। সেরকম অবস্থায় মব যখন সরকারের ঠেকানো উচিত, সরকার যখন ঠেকাতে পারেনি, সরকার প্রথম যে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতিও এই মবের পক্ষে চলে গিয়েছিল। পরবর্তীতে অবশ্য সরকারের বিবৃতি পাল্টে গেছে। সেই মবকে যদি ঠেকানো হতো, সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে যেত, গাজীপুরে ছাত্র সমন্বয়করা আহত হওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখা গেছে, সেই তৎপরতা যদি 32 নম্বরে দেখা যেত, তাহলে 32 নম্বরের এত বড় কর্মকাণ্ডটা ঘটতো না এবং সারা দেশে এই মব বিস্তৃত হতো না। আওয়ামী লীগ যে এখন প্রতিহত করা শুরু করেছে, এটা যদি কন্টিনিউ হতে থাকে বাংলাদেশে, সারা বাংলাদেশে হতে থাকে, আমরা গতকালকে হাতিয়ায় দেখেছি, আজকে গাজীপুরে দেখলাম। গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে, গাজীপুরে গ্রামীণ ফোনের অফিসে হামলা করা হয়েছে।
সেখানে কর্মকর্তা কর্মচারীদের বের হতে দেওয়া হয়নি এবং সেটাও আওয়ামী লীগের কর্মকাণ্ড বলে মনে করা হচ্ছে। এই গাজীপুরের আলোচনাটা যখন হচ্ছে ঠিক সেই সময়ে খবর আসে ময়মনসিংহেও এরকম একটা ঘটনা ঘটেছে। আক্রমণ করতে গিয়ে জনতার রোষানলে পড়েছে ছাত্র সমন্বয়করা এবং তাদেরকে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে। ময়মনসিংহের ঘটনাটা এখন পর্যন্ত অতটা পরিষ্কার করে বলতে পারছি না, কিন্তু গাজীপুরের ঘটনাটাতে অন্তত 15 থেকে 20 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই খবরটা নিশ্চিত করেই বলা যায়। সেই খবর বিভিন্ন সোর্সে আসছে, গণমাধ্যমেও খবর হচ্ছে, যেহেতু ছাত্র সমন্বয়করা মার খেয়েছেন এবং তাদেরকে যেভাবে যে ভিডিও ফুটেজগুলো 2-3টা চোখে পড়েছে, স্থানীয়ভাবে যারা রেকর্ড করেছেন ফেসবুকে দিয়েছেন, এরকম ভিডিও যেগুলো চোখে পড়েছে তাতে তাদেরকে বেধড়ক অমানবিকভাবেই পেটানো হয়েছে এবং তাদেরকে বলতেও শোনা গেছে যে গাজীপুর হচ্ছে আকম মোজাম্মেল এবং আহসানুল্লাহ মাস্টার, এই দুইজনের ভূমি, এই দুইজনের যে আধিপত্য, সেই গাজীপুরে এত বড় সাহস যে সেই গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে হামলা করতে এসেছে। গাজীপুরে এই ঘটনা যখন ঘটলো, আকম মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণের প্রতিরোধ গড়ে তোলা হলো এবং বেধড়ক পিটুনি দেয়া হলো ছাত্র সমন্বয়কদের। এই ঘটনা যখন ঘটলো তখন সারা দিন কিন্তু একটা ব্যাপার খুবই আলোচিত হয়েছে, সেটা হচ্ছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তিনি তার একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে যেখানে তিনি একটি জুম মিটিংয়ে সম্ভবত কথাগুলো বলছিলেন, যেখানে তার মুখ থেকে শোনা গেছে যে আর বসে থাকার সময় নেই, এখন হচ্ছে প্রতি আক্রমণের প্রতিশোধের সময়, এখন আর বসে থাকা যাবে না। আমরা যদি ঠিকভাবে ঘুমাতে না পারি, আমরা যদি ঠিক না থাকি, তাহলে রাজধানীবাসীরও ঘুম আসবে না, রাজধানীবাসীর ঘুম হারাম হয়ে যাবে। এমন কথা কিন্তু জাহাঙ্গীর আলমকে বলতে শোনা গেছে। জাহাঙ্গীর আলমের 5 মিনিট 5.5 মিনিটের সেই অডিও ক্লিপে পুরোপুরি নেতাকর্মীদের উত্তেজিত করার মতো সংলাপ তার মুখ থেকে শোনা গেছে এবং অনেকে আবার মনে করছেন যে গাজীপুরে যে ঘটনাটা ঘটলো সেটা জাহাঙ্গীর আলমের সেই অডিও ফাঁসের যে উপলক্ষ, সেই উপলক্ষে সেটাকে কেন্দ্র করে সেটাতে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটালো কিনা, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। যাই হোক দর্শক, শেষ পর্যন্ত গাজীপুরে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনা সারা দেশব্যাপী যেন বিস্তৃত না হয়, তার জন্য এখনো সময়। আক্রমণ, প্রতি আক্রমণ, পাল্টা আক্রমণ, এর থেকে জাতিকে মুক্তি দিতে হবে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোথাও আক্রমণ, এই মব কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তা না হলে গৃহযুদ্ধ আসন্ন, আর সেই গৃহযুদ্ধের মধ্যে আমাদের জীবন আশফাস করবে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি কারণে গাজীপুরে এই ঘটনাটা ঘটলো, যেটা ধারাবাহিকতা আমরা দেখলাম যে প্রথমে হাতিয়া, এরপরে গাজীপুর, তারপরে আবার গাজীপুরের সূত্র ধরে ময়মনসিংহ, একের পর এক ঘটনা ঘটছে। ছাড়লেন, সেখানে তিনি বললেন যারা ভাঙাভাঙি করবে তাদের প্রতিরোধ করুন, ভাঙাভাঙি বন্ধ করুন, ভাঙাভাঙির আর দরকার নেই, অনেক হয়েছে, এরকম বার্তা তিনি দিলেন। আর এক ইউটিউবার আমেরিকায় বসে থেকে, যিনি নানা রকমের প্রোপাগান্ডা ছড়াচ্ছিলেন, তিনি লিখলেন এবার দেশবাসীকে থামতে হবে, দেশবাসীকে থামতে বললেন তিনি। এক ওয়াজি, যিনি ওয়াজ করে বেড়ান, ইদানিং তার ওয়াজে সরাসরি একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট চাওয়ার ঘটনাতে তিনি প্রচণ্ড সমালোচিত হয়েছেন। সেই ওয়াজি তিনি স্ট্যাটাস দিলেন এখানেই থেমে যাওয়া উচিত, এমনটা বললেন। অর্থাৎ এর আগে যে উস্কানি দিচ্ছিলেন, সেই উস্কানি থেকে ভিন্ন রকম স্ট্যাটাস দিলেন। ডক্টর ইউনূস বললেন হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান জানাচ্ছি। ডক্টর ইউনূস হাসিনা সহ কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান যখন জানালেন, তখন চলুন গভর্নমেন্টের যে বিবৃতি, সেই বিবৃতির দিকে একটু চোখ মিলি। তারা 6 তারিখে
যে বিবৃতি দিয়েছিল, গতকালকে যে বিবৃতি প্রথম দিয়েছিল, সেই বিবৃতিতে তারা প্রথমে যেটা বলেছিল, সরকার থেকে যেটা বলা হয়েছিল যে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ আছে। এই লাভ 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 এরকম বিবৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই 32 নম্বর ভাঙার ঘটনা ঘটেছে, এমন বিবৃতি সরকারি তরফ থেকে আনুষ্ঠানিকভাবে দেয়া হয়েছে। খেয়াল করুন। কিন্তু আরেকটা বিষয়, এই বিবৃতির পরিপ্রেক্ষিতে একটা বিষয় উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন রাত 9টায়, ধানমন্ডি 32 নম্বরে আক্রমণ করা হয়েছে সন্ধ্যা 7টায়। অর্থাৎ তার ভাষণ শুনে যে আক্রমণ করা হয়েছে এটা একেবারে মিথ্যা কথা, এই কথার কোনো বাস্তবতা নেই। রাত 8টার আগেই ভাঙচুর শুরু হয়েছে, যার ফলে শেখ হাসিনা যখন রাত 9টায় ওই তথাকথিত ভাষণ দেন, তখন তার ভাষণে 32 নম্বর ভাঙার কথাও তিনি বলেছেন। সরকারের এই বিবৃতি কয়েক ঘন্টার মধ্যেই পাল্টে যায়। গতকাল রাতে সরকার, এখন থেকে 18 ঘন্টা আগে সরকার পাল্টা বিবৃতি, আর একটা বিবৃতি দেয়, যেখানে মজার ব্যাপার হচ্ছে যে একেবারে গণেশ উল্টে যাওয়ার মতো বিবৃতি। সেখানে সরকার বলে যে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। এই প্রথম সরকার প্রতিহত করার ঘোষণা দিল। এরপরে তারা লিখছে, অন্তর্বর্তীকালীন সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। অর্থাৎ যে মব হচ্ছে, ছাত্ররা ছাত্র জনতার নাম দিয়ে যে মব সৃষ্টি করছে, সেই মবের বিরুদ্ধে সরকার অবস্থান নেবে, এই ঘোষণা গত রাতে সরকারের তরফ থেকে দেয়া হয়। মজার ব্যাপার হচ্ছে যে এখন থেকে 2 ঘন্টা আগে সরকার আর একটা বিবৃতি দেয়, আরও এক ধাপ এগিয়ে আর একটা বিবৃতি দেয়, এবং সেই বিবৃতি 2 বার দেয় তারা। একবার বাংলা ভার্সনে দেয় এবং সর্বশেষ ইংরেজি ভার্সনে দেয়। আন্তর্জাতিক মহলের জন্য তারা ইংরেজি ভার্সনেও এই বিবৃতি দেয়। বাংলা ভার্সনে তারা লিখেছে, অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি। অনেক কথা বলেছেন। অর্থাৎ শেখ হাসিনার পরিবার কিংবা শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো বাড়ি ঘর সম্পত্তিতে আক্রমণ করা এবং আওয়ামী লীগের কোনো কর্মীর প্রতি আক্রমণ করার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। ঠিক এই বিবৃতিটাই ইংরেজিতে দেয়া হয়েছে আন্তর্জাতিক মহলের জন্য। সরকার হঠাৎ করে ইউটার্ন নিল কেন? সরকারের সুর বদলে কেন একেবারে রিভার্স 180 ডিগ্রি পাল্টে গেল কেন? পাল্টে যাওয়ার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে সরকারের উপরে আন্তর্জাতিক চাপ একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে এত বেশি বেড়েছে যে সরকার সেগুলো থেকে নিজেদেরকে এক ধরনের রক্ষা করতে চাইছে। সরকারের বিরুদ্ধে সবথেকে বড় সমালোচনা ছিল যে এই যে মব কালচার হচ্ছে, এই মব কালচারের পৃষ্ঠপোষকতা করছে সরকার, যে কারণে সরকারের উপরে সমালোচনা বাড়ে, আন্তর্জাতিক চাপ বাড়ে। আন্তর্জাতিক চাপে গত রাতে প্রথম সরকার একেবারে ইউটার্ন নেয় এবং আজকে আবারও 2টো বিবৃতি দিতে সরকার বাধ্য হয়। তার মানে হচ্ছে যে, এবং এই গত রাতের এই বিবৃতির পরে চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বুলডোজার কর্মসূচি স্থগিত করা হয়, এরকম খবরও গণমাধ্যমে এসেছে।
এই মবকে যারা উস্কানি দিচ্ছিল, মবকে যারা উৎসাহিত করছিল, যাদের আহ্বানে এই মব তৈরি হচ্ছিল, তাদের সুরও একেবারে রিভার্স সুর আমরা দেখছি। এরকম পরিস্থিতিতে বিএনপির একটা বিবৃতি আমাদের চোখে পড়েছে। বিএনপি থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে 5 আগস্টের পরে যত মব সৃষ্টি হয়েছে সেই মব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। অর্থাৎ সরকার মবের এগেনস্টে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। বিএনপির এই বিবৃতি, এর আগে গতকালকে আমরা শুনেছি জামাত বিবৃতি দিয়েছে যে জামাত কোনো ধরনের নৈরাজ্য চায় না, জামাত শান্তি চায়। নুরুল হক নূর এর বিরুদ্ধে কথা বলেছেন। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যখন এর বিরুদ্ধে কথা বলছেন এবং আন্তর্জাতিক চাপও যখন বাড়ছে, তখন সরকার এরকম বিবৃতি দিয়েছে। গতকালকে আমরা দেখেছি যে 2 অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রথমে ধারণা করা হচ্ছিল যে দুজনকে ফেসবুক স্ট্যাটাসের জন্য গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে মেহের আফরোজ শাওন প্রধান উপদেষ্টার প্রেস সচিবের যে ডাস্টবিন কাণ্ড, সেই ডাস্টবিন কাণ্ডের বিপক্ষে একাধিক স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি যে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, বঙ্গবন্ধুর গ্যালারিতে গিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, সাকিব আল হাসানের পোস্টারের দেয়ালের সামনে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, এরকম পোস্ট মেহের আফরোজ শাওন দিয়েছিলেন। সোহানা সাবাও বেশ আক্রমণাত্মক পোস্ট দিচ্ছিলেন। মনে হচ্ছিল যে সেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু খবর পাওয়া যাচ্ছে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ওই আল জাজিরা সাংবাদিক, যার কথা দিয়েই প্রথমে শুরু করেছিলাম, জুলকারনাইন শাহের, গত 15 তারিখে ভারতের কলকাতায় একটা হোটেলে আওয়ামী লীগের একটা মিটিং হয়েছে, যে মিটিংয়ে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও অনেকরা ছাত্রলীগের সাবেক নেতারা উপস্থিত ছিলেন এবং অনলাইনে সোহানা সাবা এবং মেহের আফরোজ শাওন নাকি উপস্থিত ছিলেন, এরকম একটা স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস জুলকারনাইন শাহের তিনি দিয়েছিলেন। এবং ওই ঘটনা সূত্র ধরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, ওই ঘটনা, ওই মিটিংয়ে নাকি এদের উপরে আওয়ামী লীগ বিভিন্ন জনের উপরে বিভিন্ন রকমের দায়িত্ব দিয়েছিল। এরকম রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের কারণেই মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে গ্রেপ্তার করা হয়েছে, এমন কথা শোনা যাচ্ছে।